मियाँ का मतलब বাংলাদেশি ঘুষপেঠিয়া। মিয়াদের আমি বাদ দেবো। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ইউজ করেছে। বাংলাদেশে যা যা হয়েছে এর কি প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনের উপর খুব বেশি পড়বে না। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, এটা ঘটনা। আবার এটাও ঘটনা, জগন্নাথ হলে ঢাকা ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হচ্ছে, মনে হচ্ছে কেন্দ্রের কলোনি। এই জ্যোতি বসুরা নিজেরা মিটিং করে বলেছে, আর জোটের কোনো মানে হয় না, ওদের এই জোট ওই জোটে কিছু সুবিধাও করতে পারবে না ওরা। মানি মাসেল পাওয়ারটা ম্যাটার করে। নমস্কার, আমি পরঞ্জয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, রাজনৈতিক পরিবেশটা বেশ গরম হয়ে গেছে। আজ আমার সঙ্গে শ্রী তিমির বসু, বহু বছর ওনাকে চিনি, উনি বহু বছর সাংবাদিকতা করছেন। উনি একটা সময় ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে লিখতেন। উনি 83 সালে ফ্রন্টিয়ার অ্যাসিস্ট্যান্ট এডিটর, 83। তারপরে সমস্যেনের মৃত্যুর পর আপনি এডিটর হলেন 87। এই যে বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে খুব চেঁচামেচি হচ্ছে। আমরা দেখলাম কিভাবে মহারাষ্ট্রে 5 মাসে 40 লক্ষ নতুন নাম ভোটার তালিকায় ঢুকে গেল। আমরা দেখলাম যে আজকে যদিও জনগণনা হয়নি, মহারাষ্ট্রায় রেজিস্টার্ড ভোটার্স বেশি এবং 18 বছরের ওপর লোক কম। আমরা বিহারে দেখলাম 65 লাখ লোকেদের নাম বার করে ফেলা হলো। আর তারপরে চেঁচামেচি, ঝগড়াঝাটি, সুপ্রিম কোর্ট, কোর্ট কাছারি, কত কি হলো। শেষ পর্যন্ত প্রায় 47 লাখ লোকেদের নাম ছিল না ভোটার তালিকায়। আমরা এখন দেখছি এই ধরনের বিবাদ এই রাজ্যেও হচ্ছে। এই রাজ্যে চেঁচামেচি হচ্ছে যে SIR যেভাবে করা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস, যুক্তিগত ভুল। যে ভোটার মারা গেছে তার নাম আছে, একজন ভোটার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছে তার নাম আছে, ডুপ্লিকেট ভোটার আছে, এবং অনেকে বলছে প্রায় 58 লাখ লোকেদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে NRC, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, ঘুরে ফিরে এইভাবে আসছে। ভারতীয় জনতা পার্টি বলছে যে না, আমাদের বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে তাদের নাম আমরা বার করছি। এই বিষয় নিয়ে আপনার কি মতামত? এটা দুটো মত আছে। ধরো, কিছুটা বিজেপি যেটা কিছু বলছে যে অনুপ্রবেশকারী অমুক তমুক হ্যান হতানো যে অনেক ঢুকে গেছে, কিছুটা সত্যি, কিন্তু সবটা সত্যি নয়। সবটা সত্যি নয়। অনেক কিছু ইচ্ছাকৃতভাবেই ওরা কিছু, বেশ কিছু ওরা স্থানীয়, এখানকার স্থানীয় মুসলমান, তার বাপ ঠাকুরদাদা এখানটাতে বসবাস করেছে, তাকে ওরা বাংলাদেশি বলে বা রোহিঙ্গা বলে। রোহিঙ্গা তো একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রোহিঙ্গা? তাদের তো একটা রিফিউজি স্ট্যাটাস আছে, UN তাদের তো একটা রিফিউজি স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এরা ইচ্ছাকৃতভাবেই এটা করছে আর কি। যেহেতু মুসলমান ভোটাররা ইনভেরিয়েবলি বিজেপিকে ভোট দেয় না, তারা ভোট দেবেও না, সুতরাং ওদেরকে যে কোনোভাবে এই ভোটার সংখ্যাটা কমাও। অরিজিনাল ওদের টার্গেট ছিল প্রায় 1 কোটি মতো ভোট, যদি মুসলমান ভোটার কমিয়ে দেওয়া যায় তাহলে আমরা ইজি এখানটাতে জিতে যাবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে অরিজিনাল বিজেপির প্ল্যান, এবং সেই প্ল্যান থেকেই ওরা কিন্তু এই সমস্ত হইচই করছে এবং নানা রকমভাবে চেষ্টা করছে। তবে কিছুটা যে সত্যি আছে যে অনুপ্রবেশকারী, এটাও ঘটনা। যেমন আসামে হয়েছে, যেটা আসামে হয়েছে, আসামে তো সরাসরি ওপেনলি বলছে হিমন্ত মুখ্যমন্ত্রী পরিষ্কার পরিষ্কার বলছে যে আমি এটা চাই না, মেয়াদের আমি বাদ দেবো আর কি, যা পারো করে নেওয়ার করে নাও। কিন্তু এখানে সেটা সরাসরি ওইভাবে বলে না, না বলে এটা ঘুরপথে এটাকে কিছু চেষ্টা করছে। ধরো, এটা তো 4 পুরুষ ধরে তারা এখানটাতে, মানে সেই তার নামের পিছনে একটা আলী আছে, তার বাপ ঠাকুরদা এখানে এখানে আছে, তাকে যদি এখন বাংলাদেশি বলে ফেরত পাঠিয়ে দেয় আর কি। তো সেটা তো একটা অন্যায়, তো সেটা অন্যায় তো বটেই, এবং এটা ইচ্ছাকৃতভাবেই এটা করছে যাতে মুসলমান ভোটার সংখ্যাটা কমানো যায় আর কি। আমরা দেখছি এই রাজ্যে হয়তো 40-এর দশকের পর এই ধরনের মানে সাম্প্রদায়িক একটা
কি বলবো, একটা টেনশন আমরা দেখছি হিন্দু মুসলমানদের ভেতরে। যদিও আমাদের দেশে 2011-র পর জনগণনা হয়নি, 2011-র জনগণনায় বলা হয়েছিল যে এই রাজ্যে 27% মানুষ মুসলমান। মাইনরিটি হ্যাঁ, কমিউনিটি। মাইনরিটি পপুলেশন। আর আসামে এটা 33%, আর সেই সময় জম্মু এন্ড কাশ্মীর একটা রাজ্য ছিল, সেখানে 51-52 এরম ছিল। ধরে নিন এখনো ওই রকমই আছে, ওই 27-28%। 30-এর মধ্যে ধরো, আমার ধরে অ্যারাউন্ড নিন 30 আচ্ছা, আর কি। আমাদের কোনো তথ্য নেই, মানে আমি যা বলছি আপনি সেটা আমিও জানি। আজকে আমরা দেখছি একটা নতুন ধরনের একটা আবহাওয়া হয়ে গেছে, এবং রাজ্যের দক্ষিণ থেকে উত্তরে মন্দির বানানো, এটা একদিকে তৃণমূল করছে, আর উল্টো দিকে আমরা দেখছি কিভাবে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি করছে, এবং সবাই বলছে এটা তো বিজেপির টাকা নিয়ে করছে। এটা হুমায়ুন কবির যেটা হয়েছে আর কি, মানে এটা কমিউনাল প্লেজারাইজেশনটা খুব র্যান্ডম, মানে প্রচন্ডভাবে এই হচ্ছে। এটা ধরনের বাংলায় যেটা ছিল মেরুকরণ, না, বাংলায় আমি যেটা, তাই বললাম 40-এর দশকের হ্যাঁ, পর আবার বাংলায় এই যেটা ছিল ধরনের না, এই মেরুকরণ। কমিউনাল পোলারাইজেশনটা হচ্ছে কিছুটা বিজেপি করেছে। এটা বিজেপি ধরেই নিয়েছে যে ওরা মুসলমান ভোট কখনোই পাবে না। তার জন্য যে যত পারো হিন্দু মোবিলাইজেশন করো, হিন্দুদের যেভাবে পারো হিন্দুদের তোল্লা দাও বা এখানে এই কথা বলো, ওরই করো। আর হুমায়ুন কবির যেটা করেছে আর কি, হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি ইউজ করেছে একটা সময়তে। হুমায়ুন কবিরকেই মাইনরিটি ভোটকে মানে এ করার জন্য তারপরে তো পার্টি থেকে বার করে দেওয়া বার হলো। করে দিয়েছে, কিন্তু ওকে ইউজ করেছে একটা সময়। এখন হুমায়ুন কবিরের যেটা মানে সাকসেস যেখানটাতে হচ্ছে এখানটাতে, যেটা বলতে হবে, এই জিনিসটা কেউ ভাবেনি যে বাবরি একটা আবেগ আছে, বাবরি একটা সেন্টিমেন্ট আছে মুসলমানদের মধ্যে সমস্ত অ্যাক্রস দ্য কান্ট্রি, কিন্তু বেঙ্গলেও সেটা প্রচণ্ডভাবে আছে, প্রচণ্ডভাবে। যেমন ধরো আমি চাঁদনি মার্কেটে যাচ্ছি, চাঁদনি মার্কেটে হঠাৎ যে মুসলমানদের প্রচুর প্রচুর দোকান রয়েছে। একটা মসজিদ দূরে দেখা যাচ্ছে, একজন আরেকজনকে বলছে, "আরে ওটা কি বাবরি মসজিদ নাকি রে?" এটা বাবরির সেন্টিমেন্টটা এখানকার মুসলমানদের, বাঙালি মুসলমানদের মধ্যে প্রচণ্ডভাবে আছে। এটা হুমায়ুন কবির খুব কাজে লাগিয়েছে, প্রচণ্ডভাবে কাজে লাগিয়ে এটাকে এটাকে একটা ওরিয়েন্টেশন। ফলে এখানে যে এখন তো মুসলিম ভোট ভাগাভাগি হবে, কারণ সেখানে খালি আমরা কি সত্যি মনে হয় ভাগাভাগি হবে? কিছুটা হবে। যেটা দেখুন বিহারে ওবায়দুদ্দিন যেটা করতে পেরেছে, অল ইন্ডিয়া মুসলিম এআইএমআইএম করতে পেরেছে, যেটা বলে যে এরা বিজেপি বি টিম হয়ে হ্যাঁ, গেছে। আসাদুদ্দিন ওবাইসি ওর হ্যাঁ, নামটা, আমার নামটা মাথায় আসছিল না। এরা মুসলমানদের বলছে আমরা তোমাদের সঙ্গে আছি, কিন্তু আসলে ওরা যেভাবে ভোটটা কাটছে, হ্যাঁ, এর লাভ ভারতীয় হ্যাঁ, জনতা পার্টি সেটাই। পাচ্ছে। হুমায়ুন কবির প্রচণ্ড অপরচুনিস্ট, সুতরাং ও তলে তলে কার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে তার কোনো ঠিক নেই। কিন্তু যেটা হবে আর কি, এখানে একটা মিডিল ক্লাস মানে মুসলিম ছেলে মেয়ে, যারা কিন্তু আগে অতটা অ্যাসার্টিভ ছিল না, যারা কিছুটা অ্যাসার্টিভ হতে চাইছে, যাদের ভাবছে, তারা কিন্তু সিদ্দিকিকে তারা অনেকটা ভাবছে যে এটা আমাদের ফেস, আমাদের ইউথ, মুসলিম যে ইউথ তার যারা। মানে আপনি বলছেন এরা কিছুটা সফল হয়েছে মুসলমান ভোটটাকে হ্যাঁ, হ্যাঁ, ভাঙতে। কিছুটা করতে সফল হয়েছে। এরা নির্বাচনের উপরে কি ফলাফলের বিচারবিভাগ প্রবৃত্ত হবে, যেমন তো এখনো ধরো কন্টিনিউয়াস ভাঙড়ে মারপিট হচ্ছে, কন্টিনিউয়াস মুসলমানকে মারছে। ওটা শওকত মোল্লা সিদ্দিকির লোককে মারছে, বা আনির ওই এটা ওরা মারছে। কিন্তু এটা হচ্ছে, এটা ইয়াং জেনারেশন একটা মুসলিমদের মধ্যে, কিন্তু তারা তারা ধরে নিয়েছে যে যারা মুসলিমদের কথা বলে তারা আমাদের জন্য কিছু করবে না। এটা সিদ্দিকি নতুন ছেলে, নতুন ইয়াং ছেলে, এই আমাদের জন্য কিছু করতে পারে, এই ধরনের কিন্তু একটা মানসিকতা ডেভেলপ করেছে। এখন আমরা বুঝতে পারবো কয়েক মাস পর কয়েক বছর এর কোনো এই যে প্রভাব কতটা পড়বে কিনা কতটা নির্বাচনের ফলাফলের উপরে। হুম। কিন্তু আমরা উল্টো দিকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার, ওরাও তো একের পর এক, আপনার দীঘায় জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, মানে এক ধরনের অদ্ভুত একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখছি। এটাই মানে করছে যেটা মানে ধর্মের নামে একটা মেরুকরণ। মেরুকরণ করছে আর কি, ধর্মে না মেরুকরণ করছে, এবং এটা মানে মমতা খুব সাটেল ওয়েতে করছে আর কি। এটা ওরা খুব ওপেনলি করে, আর এরা আসে এভাবে ঘুরিয়ে করতে চাইছে আর কি, ঘুরিয়ে করতে চাইছে। এবং যেটা মমতা বুঝে গেছে যে হিন্দুদের বাদ দিয়ে তো সে ভোটে জিততে পারে না, হিন্দুদের তার ভোট তো লাগবে। সুতরাং ওদের হিন্দুরা যেন মনে না করে যে মমতা খালি মুসলমানদের ইমাম ভাতা দেয়, মুসলমানদের জন্য মসজিদের সামনে তোরণ করে দেয়, এগুলো যেন না মনে করে।
আমি খালি ওদের যখন যখন তোরণ করি তোমাদের জন্য মন্দির করি, এই ধরনের একটা ধারণা মমতা ডাইরেক্টলি প্রচার না করলেও তার সাঙ্গপাঙ্গরা বা তার অন্যেরা এটা যাতে প্রচার করতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া, এবং সেটা হচ্ছে। যেমন তোমার দীঘাতে মন্দিরে আমি গেছি আর কি, ওই জগন্নাথ ধামতে আমি নিজে গেছিলাম, এবং এখানে এখন ওদের একটা যেটা প্রচার করছে, দেখো পুরী থেকে এখন লোক যাচ্ছে না, পুরী থেকে না এসে আমার দীঘায় আসছে, এবং এটা ওরা এই প্রচারটা কিন্তু লোকে খাচ্ছে। পর্যটকরা হ্যাঁ, আসছে। পর্যটকরা আসছে, এখানে তার ইকোনমি তার সিস্টেম আচ্ছা। হচ্ছে, ভালো হচ্ছে, সত্যি হচ্ছে আর কি। তুমি খাবার পাওয়ার সমস্যা হয়ে যায় দীঘায় গেলে, এখন এখন যে আচ্ছা। অবস্থা, আর দামও বেড়ে গেছে। দামও বেড়ে গেছে, এবং আচ্ছা। ন্যাচারালি এইটে মমতা একটা ইনডাইরেক্ট ওয়েতে এটা দিচ্ছে আর কি। এবং মমতাকে মুসলমানরা যেটা বলেছিল, ধরো এই সিদ্দিকির বাবা টাবারা আর কি, ওই ওরা তো মানে ফুরফুরা শরীফের ফুরফুরা। ফুরফুরা শরীফের লোক, ওরা বলেছিল তুমি যখন জগন্নাথ মন্দির করছো আমাদের আপত্তি নেই, তুমি তো করো নাকি, তাহলে আমাদের দীঘাতে জমি দাও, আমরা একটা মসজিদ করবো। মমতা সেখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে আচ্ছা। এই জায়গাটা। তিমিদা, আপনি যদি ভোটের অঙ্কটা দেখেন, আপনি 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের ভোটের শেয়ারটা 43 থেকে 48% কাছাকাছি। বিজেপিরটা আপনিও 40, 38, 38, প্রায় 39। তার মানে এই যে মেরুকরণ যেটা হয়েছে সেটা কিন্তু আমরা আগে দেখিনি, এই গত 15 বছর আমরা দেখছি যেটা। তো এই যে বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, 7বার নির্বাচন জিতেছে, যেইভাবে জিতুক না কেন, বৈজ্ঞানিক কারচুপি যাই খুশি, তবে আজকে 293 বিধায়কের ভেতর একজনও নেই। কংগ্রেসের ওই একই অবস্থা আজকে। এইটা কেন হলো, কিভাবে হলো? এটাই বলছি আমি, পার্টিকুলার বামফ্রন্টের ব্যাপারটা বলছি আর কি। ধরো বামফ্রন্ট চিরকাল যেটা রাজনীতি করে আসছে আর কি, ওরা যেটা অরিজিনাল ধরো স্লোগান তুমি দেখবে একটা সময়তে, ওরা এই বাইনারির মধ্যে ঢুকে যায়, মানে এই সব দুর্নীতি হেন তেন আজও ফাজে এই সমস্ত কথা বলে। অরিজিনাল তো একটা স্লোগান ছিল, পশ্চিমবঙ্গ হচ্ছে কেন্দ্রের কলোনি। হ্যাঁ, এই জ্যোতি বসুরা নিজেরা মিটিং করে বলেছে আর কি। এটা অনেক, আমি 60-এর দশকের 10.5 শুনেছো তো? থেকে আমি আচ্ছা, শুনেছি। এটার মধ্যে কিন্তু যে একটা সত্যতা ছিল, এটা কিন্তু একদম মানে পুরো ভারতীয় রেলের যে ফ্রেট তুমি ইকুয়ালাইজেশন, যদি রঞ্জিত রায় আগনিয়া ওয়েস্ট বেঙ্গল পড়ে থাকো, পড়েছো তো? তা কি ধরনের এক্সপোজার আছে? তারপরে ধরো এই যে এটা তো প্রচার করতে পারে না বা করেও নি, ওয়েস্ট বেঙ্গলের যে ইকোনমিক ডিক্লাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিক্লাইন, এটা তো আজকে শুরু হয়নি। এটা তো এই জন্য তো মেনলি দায়ী তো নেহরুর আমল থেকে দায়ী, কংগ্রেস সরকার দায়ী। তার মানে 60-এর দশক থেকে শুরু হয়েছে, আজকেও চলছে। আচ্ছা শোনো, কি ধরনের যুক্তি হয়েছিল, আমি ধরো এগুলো ডিটেলস স্টাডি করেছি। ধরো একটা হচ্ছে, ওরা কি যুক্তি দিত, কেন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, গুজরাট, বোম্বেতে খালি হেভি ইনভেস্টমেন্ট হবে, 5 ইয়ার প্ল্যান, নেহরুর আমল থেকে শুরু, সমস্ত হেভি ইনভেস্টমেন্টগুলো বেঙ্গালুরু হবে, হায়দ্রাবাদ হবে, বোম্বে হবে, গুজরাট হবে, যেই নিবেশটা কেন বেঙ্গলে হবে না? না, আপনার পূর্ব ভারতে, খালি বাংলা কেন, হ্যাঁ, পুরো আপনার ভারতে বিহার বলুন, উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, কেন হবে না? যে এটা বর্ডার স্টেট, পাকিস্তানের সঙ্গে বর্ডার রয়েছে। আজকের ওয়ারফেয়ারে, মডার্ন ওয়ারফেয়ারে এই বর্ডারের কোনো মানে হয়? এই বর্ডারের কোনো, সে তুমি দিল্লিতেও হিট করতে পারো, বোম্বেতেও হিট করতে পারে, যেখান থেকে খুশি হিট করতে পারে। এই একটা সেদো যুক্তি দিত যে এই জন্যে এটা ডিফেন্স প্রোডাকশন যেটুকু হয়েছে। আর একটা হয়েছে ধরো, এটা হচ্ছে এটাও ডেলিভারেট সেন্ট্রাল পলিসি আমি বলবো, যে এটা মেইনলি যে ওয়েস্ট বেঙ্গলে যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো ছিল, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলো মেইনলি রেল বেসড। রেলের অর্ডার বন্ধ মানে সেগুলো তোমার একটু হচ্ছে তোমার তাদের অবস্থা কাহিল হয়ে যায়। তা শুধু তাই না, তারা ধরো ওয়েস্টিংহাউস সাক্সবি ফার্মার, এরা কী করতো, আগে রেলের এই ম্যানুয়াল সিগন্যালগুলো তৈরি করতো, মনোপলি। হ্যাঁ, আচ্ছা, মনোপলি ছিল। এটা কী করলো, তারপর তো এটা এই সিগন্যালটা উঠে গেল, অটোমেটিক সিগন্যাল এলো, গ্রিন আলো এলো, এটা ব্যাঙ্গালোর কোম্পানি পেয়ে গেল। দেবেন্দ্র, একটু আপনাকে এই জায়গায়, আপনি যখন বাংলাদেশের কথাটা বললেন, আমি দুটো প্রশ্ন করতে চাই আপনাকে। আমরা আজ যে কথাবার্তা বলছি, এই কয়েকদিন পরেই বাংলাদেশে নির্বাচন হবে, এবং মোটামুটি সবাই জানে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, শেখ খালেদা জিয়ার পার্টি, ওর ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা মোটামুটি সবাই ধরে নিয়েছে সবাই। আমার প্রশ্ন অন্য, বাংলাদেশে যা যা হয়েছে
শেখ হাসিনাকে নিজের দেশ ছেড়ে চলে যেতে হলো অগাস্ট 2023-এ। এর কি প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরে কিছু পড়বে? খুব বেশি পড়বে না আর কি। কিছু ধরো ওখানটা যে ওই মানে হিন্দু হত্যা হচ্ছে, হিন্দুদের মারধর করছে বা তাদের বাড়িঘর দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, এটা ঘটনা। আবার এটাও ঘটনা, জগন্নাথ হলে ঢাকা ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হচ্ছে, হ্যাঁ সেটাও তোরা দেখাচ্ছে। জগন্নাথ হলে তুমি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে সরস্বতী পুজো হচ্ছে, এই কদিন আগে সরস্বতী পুজো হয়েছে আর কি। তো সেটাও ঘটনা। কারণ ওটাও যেটা ওরা বলতে চাইছে যে জামাতের একটা প্রভাব তো ওখানে রয়েছে, এবং যারা ওই এটা রয়েছে আর কি, তাদের কিছু লোকজন তারা এটা করছে, এটা ঘটনা। যেমন আমাদের এখানে আরএসএসরা বা বজরং দলরা যেরকম করে সেরকম করছে এইভাবে। কারণ এটার কিন্তু ইম্প্যাক্ট খুব একটা পড়বে বলে মনে হয় না আর কি। আচ্ছা কিছু কিছু জায়গায় পড়বে আচ্ছা, আর কি। আবার আমি ফেরত যাচ্ছি একটা প্রশ্ন যেটা করেছিলাম। এবার যেই মেরুকরণ যেটা হচ্ছে রাজনৈতিক মেরুকরণ, আপনি কি দেখছেন এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বাম বিধায়ক একজন দুজন আসতে পারে? আমরা দেখেছিলাম, একটাও তো নেই। কিছু নেই এটা। কি ওদের এইভাবেই চলবে? ওটা ওদের ওই জোটের কোনো মানে হয় না, ওদের ওই জোটে কিছু সুবিধাও করতে পারবে না ওরা। না না, আমি একটা সময়, এটা আমি সীতারাম ইয়েচুরি বেছি নেই উনি, আমি ওনাকে পরিষ্কার বলেছিলাম যে আপনাদের কাডার যারা, আপনাদের দলকে প্রার্থীকে ভোট দিতে বলুন না কেন? আমরা দিল্লিতে বসে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট রাক্ষস, সে মোদির বিরুদ্ধে লড়ছে, নরেন্দ্র মোদী বড় রাক্ষস। কিন্তু এই রাজ্যে গ্রাম বাংলায়, মহল্লায়, ছোট শহরে বলছে আমাদের সামনে যে বড় গুন্ডা সে তো তৃণমূলের গুন্ডা, আর আমাদের যে ছোট গুন্ডা সে ভারতীয় জনতা পার্টির। এই অদ্ভুত একটা স্লোগান কারা করেছিল আমি এখনো জানি না, যে আগে রাম পরে বাম। এই নিয়ে আপনি কি বলতে চান? আমি আপনার মতামত কি? এটা ধরো বিজেপি যারা এরকম বলছে গুন্ডা, তো ঠিকই তারা। ধরো ইলেকশন লড়তে হলে তোমাকে ইলেকশন, তুমি তো যা দেখেছো বিভিন্ন সময় ইলেকশন যারা জেতে, খালি তো সুইং বা কোনো কোনো ইস্যুর উপরে ওখানে অনেক সময় ইস্যু, মানি মাসেল পাওয়ারটা ম্যাটার করে প্রচণ্ডভাবে। এটা আমরা শুরু থেকে দেখে আসছি, আমাদের আমল থেকে দেখে আসছি। আরে বেঙ্গল ইলেকশন ভেরি ভায়োলেন্ট। এটা বাইরে। এবং বিজেপির যে সব থেকে বড় অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে টাকা, মানি পাওয়ারটা। ওরা তুমি গ্রামের অঞ্চলে যে অঞ্চলে যেভাবে টাকা খরচা করে তুমি দেখলে অবাক হয়ে যাবে। যে আর ছেলেগুলো এই সব পয়সা কি দিল্লি থেকে আসছে? দিল্লি থেকে আসছে, সব দিল্লি থেকে আসছে। এই ধরো এই যে ওদের বড় বড় লেটারটা ঘুরে বেড়াচ্ছে শুভেন্দু, তুমি এদের ডেইলি বাজেট কত জানো? তুমি অবাক হয়ে যাবে এদের ডেইলি বাজেট খোঁজ করলে। এবং উকিলের পেছনে যা খরচা, গাড়ির পেছনে যা খরচা, এই এদের কোটি কোটি টাকা এদের খরচা মানে হচ্ছে। মোসাহেব ক্যাডার যাদের আছে আর কি, তাদের পেছনে যা খরচা ডেইলি, সেটা একটা মানে বিভৎস ব্যাপার। এবং এই টাকাটা এরা আরএসএস থেকে বা এর থেকে, ওদের যে ফান্ড থেকে আসুক জানি না কোন ফান্ড থেকে আসে, এই ক্যাডারদের কিন্তু একটা মেইন সোর্স অফ ইনকামও হয়ে গেছে এটা, জানো তো। এবং বিজেপির ক্যাডার তুমি শুনলে অবাক হবে, এরা একসময়তে বেশিরভাগই ছিল সিপিএম এর ক্যাডার। সিপিএম থেকে প্রচুর ছেলে কিন্তু বিজেপি ঢুকেছে। আমি সেটাই তো বললাম, নয়তো এইভাবে কি জিততে পারতো? এই ধরনের মেরুকরণ হতো? হতে পারতো না তো। আচ্ছা, এখন প্রশ্নটা হলো এইখানে গিয়ে আমরা কোথায় যাব? একটা মানে বিজেপির দুর্বলতা আমাকে আপনাকে মানতে হবে, সেটা হলো কি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পুরো ভারতবর্ষে অনেক দেশেই আমরা দেখছি রাজনীতি ব্যক্তি কেন্দ্রিত হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, মা মাটি মানুষ, উল্টো দিকে কিন্তু ওর কাছাকাছি কেউ আসতে পারছে না, শুভেন্দু অধিকারী পাচ্ছে না, আপনার শ্রমিক ভট্টাচার্য পাচ্ছে না, ওই ধরনের একজন নেতা বড় কেউ নেই। এটা বিজেপির একটা দুর্বলতা। একটা দুর্বল বটে এটা। এটা ওদেরকেও নেই, শুধু তাই না, শুভেন্দু অধিকারী আমার তো মনে হয় যে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই ধরনের পার্লামেন্ট করে, অশ্লীল ভাষা, এত আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করে তুমি জানি না। অশ্লীল ভাষা। হ্যাঁ, এগুলো করার কোনো মানে হয় না, এগুলো কেন করে কে জানে। আচ্ছা, আমার প্রশ্নটা হলো এই চাকরির ব্যাপারে যে একটা সাংঘাতিক একটা কেলেঙ্কারি হয়ে গেল সন্দেশখালিতে, যা হলো আপনার পুরো আরজি করের ঘটনার পরে, তারপরে একের পর এক হয়ে গেল, তবু মনে হচ্ছে যে এই রাজ্যের মায়েরা, মেয়েরা, মহিলারা এখনো দিদিকে ভোট দেবে। হ্যাঁ দেবে, এই জন্যই তোমাকে বলছি, এই জন্যই দেবে। এ খালি লক্ষ্মী ভান্ডারের জন্য? আঙ্গুরবালা দাসী কিংবা সবিতা সোরেন, তার কাছে আরজি করে নির্যাতিতার ইম্প্যাক্টটা খুব কম, অ্যাপিলটা খুব কম। তার কাছে পার্থ চ্যাটার্জির জেলটাও খুব একটা কোনো গুরুত্বপূর্ণ নয়। তার কাছে ১,০০০ টাকাটা অনেক বেশি, লক্ষ্মীর ভান্ডারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবু তো ১,০০০ টাকা দিচ্ছে। ওর বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া, সেটাও তার কাছে কোনো বিষয়ই নাই। নাই। আঙ্গুরবালা দাসের কাছে এটা কোনো নেই, আঙ্গুরবালা প্রধানের কাছে এটার কোনো মূল্যই নেই।
কোনো ব্যাপার নেই। ওরা তো যে যায় সে লঙ্কা সেই হয়, রাবণ সে তো করবেই, চুরি জানা কথা। কিন্তু আমি তো পাচ্ছি, আমাকে তো দিচ্ছে। তো এটা কিন্তু ম্যাটার করে, এটা কিন্তু ম্যাটার করে প্রচণ্ডভাবে। তুমি যদি গ্রামাঞ্চল বা যাও, তারা এই নিয়ে ভাবেই না। পার্থ চ্যাটার্জি, পার্থর বান্ধবীর বা ফ্ল্যাট থেকে কত টাকা পাওয়া গেছে, কে গেছে, এগুলো নিয়ে তারা ভাবেই না। তারা বলছে আমাকে কে দিচ্ছে। আরও আছে কিছু অপরচুনিস্ট আছে, যারা এদিকেও আছে ওদিকেও আছে। এদিক থেকেও টাকা নেয়, আবার ওদিক থেকে টাকাটা পেলে মোদির কিছু সেদিক সেরকম আছে। কিন্তু এরা যারা আছে, এদের কাছে কিন্তু পার্থ চ্যাটার্জি বা ওদের এদের আচ্ছা, তিনি দেখলেন বিহারে কি হলো? নীতিশ কুমার ভারতবর্ষের একমাত্র নাগরিক যে 10 বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। কেন? একটা কারণ হলো মহিলাদের ভোট। আজ না, 15 বছর 20 বছর ধরে চলছে। আপনি প্রথমে বিনা পয়সায় সাইকেল দিলেন মেয়েদের, তারপরে আপনি পঞ্চায়েতে ওটাকে রিজার্ভেশন দিলেন, মহিলাদের জন্য আরক্ষণ করলেন, তারপরে আপনি বিনা পয়সায় বিদ্যুৎ দিলেন, তারপরে আপনি কত কি করেছেন, এবং শেষে ঠিক নির্বাচনের 10,000 আগে টাকা। 10,000 টাকা প্রায় 1.5 কোটি মহিলাদের বলে It তোমরা matters, নিজেদের it ব্যবসা। matters. তো এইটা একটা প্রভাব পড়েছে। এবং এইটুকু আমি আপনাকে বলতে পারি যে জনতা দল ইউনাইটেড এবং মানে আপনার ভারতীয় জনতা পার্টি, তারা নিজেরা অবাক হয়ে গেল হুম। যে 243টা বিধায়কের মধ্যে হ্যাঁ। 202 হয়ে গেল। ওদের কল্পনার বাইরে। কর্মসূচি। মেয়েরা মেয়েরা ভোট দেবে। মেয়েরা, ধরুন আমি তোমাকে বললাম না যে আমাদের এখানে ঠিক একই জিনিস হবে। মেয়েরা এই মমতাকে দেবে এই জন্যই দেবে আর কি। তবু তো দিদি আমাকে দিচ্ছে কিছু। এরা তো কিছুই দিচ্ছে না। কথা বলছে মানে কি 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 হবে ওটা দিয়ে? আমরা তো কিছু তো পাচ্ছি। এই জিনিসটা ম্যাটার করে আর কি, প্রচণ্ডভাবে আর কি। তার মানে আপনি বলছেন এটা খুব বড় সম্ভাবনা হ্যাঁ, যে মমতা মমতার বন্দ্যোপাধ্যায় পক্ষে ডিফিকাল্ট হচ্ছে। চতুর্থবার হ্যাঁ, উনি। সম্ভাবনা যথেষ্ট আছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, তিমিরদা, ধরে নিন আপনি যেটা বলছেন এটা হয়, এটা আমরা জানতে পারবো কয়েক মাস পর। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার ফিরে এলো, তৃণমূল হয়তো তাদের সংখ্যাগরিষ্ঠতা কমলো একটু কি কমলো, কিন্তু এটা দিল্লির লোকেরা নির্বাচন আগে মোদী সরকার বলবে, দেখো রাহুল গান্ধী বিরোধী দল, তোমরা ভোট চুরি এত চেঁচামেচি করছিলে কেন, দেখো পশ্চিমবঙ্গে এরা জিতে গেল। এইভাবে কি ওটাকে ঘোরাবে ওরা? কিন্তু ঘটাতেও পারে। আর একটা যে ধরো একটা পেটেন্ট অ্যালিগেশন আছে, ধর কংগ্রেস, সিপিএম বা বামফ্রন্টের, যে এটা সেটিং, মোদি মমতার একটা সেটিং আছে আর কি। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। আর এটা আমি বিশ্বাস করি না, কিন্তু একটা বিশ্বাসের জায়গা তৈরি আছে। তোমার একদম তুমি উড়িয়ে দিতে পারো না। ধরো মোদি একটা জিনিস দেখেছে, যে এই নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, মানে তাদের তো মানে পাল্টি খেতে কোনো সময় লাগে না। ওদের সমর্থন যদি না পায় তো মোদী সরকার তো আজকে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। হয়ে যাবে তো। ওই জোট সুতরাং রাজনীতির সুতরাং যুগে আমরা ফিরে এসেছি। মমতাকে ঠিক এমন একটা অবস্থায় রাখা দরকার, যদি প্রয়োজন হয় আমি তোমার সাপোর্ট নেব। এই জিনিসটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং এইটা একটা কিন্তু থাকতেও পারে আর কি। এইটা কিন্তু তৃণমূলের লোকেরা বললে অদ্ভুত, এই ধরনের ষড়যন্ত্র হয় না, না, অসম্ভব। ওরা তো স্বীকার করবে না এটা। কিন্তু আমার নিজের ধারণা ও এই তো ধরনের ইন্ডিয়া অ্যালায়েন্স, এই রাজ্যে হয়তো আইএনডিআই অ্যালায়েন্স নেই, কিন্তু অন্য রাজ্যে তো আছে। এই ধরনের ট্যাসিট একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেও থাকতে পারে আর কি। আমি যেটা বলছি না একদম আসে, এটা হয়ে গেছে মোদির সঙ্গে, এটা আমি বলছি না। কিন্তু এই ধরনের ট্যাসিট, কারণ আমার এটা মনে হয়েছিল যে চন্দ্রবাবু নাইডু, তুমি তো জানো তো তার তো রোল, তাকে তো কোনো কেউ বিশেষ করে আজকেই কালকেই বলবে আমাকে এটা দাও, না দিলে আমি ও তো বলেছে বলে দিতে এই চাই। আপনার মনরেগা বদলে নতুন আইন নিয়ে এসছে, বলছে না আমরা তো দেবো না, আমার তো পয়সা নেই। তখন কার ভোট দরকার হবে? তখন তো মমতা তো সেভ করতে পারে, একমাত্র মমতা আর এমপিরাই তো সেভ করতে পারে। এই ধরনের একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হায়ার লেভেলে থাকলেও থাকতে পারে, এটা আমার নিজের ধারণা। আমি আপনার সত্যি কথা বলছি, আপনার মুখের উপর বলছি, আমি কিন্তু বিশ্বাস করি না, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ, নির্বাচনে কি হয় বা হবে না, নির্বাচনের আগে কি হবে বা হবে না, সে তো আগে থেকে বলা যাবে না। আপনার ইডি কি করবে বা সিবিআই কি করবে আমাদের বলতে হবে। খবরে বেরিয়েছে যে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের ভেতরে কথাবার্তা হয়েছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? যদি হ্যাঁ, হুমায়ুন কবির, আমি দেখেছি এটা কাগজে দেখেছি যে হুমায়ুন কবির বলেছে যে সবাই আসতে পারে, সবাই সঙ্গে আমাদের খোলা আছে, তাদের সিপিএম এর সঙ্গে কথা হয়েছে এবং কথা হচ্ছে এবং হতে পারে আরো ভবিষ্যতে। তবে আমার নিজের ধারণা, যদি সিপিএম এটা করে আর কি, এই হুমায়ুন কবিরের সঙ্গে যায়, দে উইল লুজ। হ্যাঁ, তাদের খুব সুবিধা হবে লোকসান না। হবে ওদের। হ্যাঁ, দে উইল লুজ আর কি। কারণ এখানে বেশিরভাগ মানুষ যারা বামপন্থী দিকে অন্তত জানে যে তারা মানে সেকুলার, এবং তারা ধর্মনিরপেক্ষ। ওই ধরনের এ করেন না, রাজনৈতিক সাম্প্রদায়িকতার মধ্যে এ করেন, তার মধ্যে একজন সাম্প্রদায়িক মতো লোকের সঙ্গে তারা যাচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষ যতই
বামপন্থী কোন করুক না কেন, তারা কিন্তু এটা মনে মনে মেনে নেবে না আর কি। আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই, আপনি আপনার সময় নিয়ে আমার কাছে এসেছেন থ্যাংক ইউ। এবং থ্যাংক আপনি একদম মানে পরিষ্কারভাবে আপনার মতামতটা দিয়েছেন এবং আপনারা শুনছিলেন তিমির বসুর কথা, ওনার মতামত। তিমির দা ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক, তিনি বহু দশক সাংবাদিকতা করেছেন। আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটা, সাবস্ক্রাইব করুন, ভালোবাসুন, লাইকটা বোতামটা আপনি টিপে দেবেন আর শেয়ার করবেন, সবার বিতরণ করবেন, দেখতে থাকবেন। প্রশ্ন করছি পরঞ্জয়। নমস্কার, ধন্যবাদ।